হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবাটে তোমাদের ক্লাস 9-এর লাইফ সায়েন্স সাজেশন সিরিজের এটা সেকেন্ড ক্লাস। অর্থাৎ এই ক্লাসে তোমাদেরকে যে তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবন সংগঠনের স্তর, ওই দ্বিতীয় অধ্যায় থেকে 1 নাম্বার, 2 নাম্বার আর 5 নাম্বারের সাজেশন এই ভিডিওতে রয়েছে। এর আগের একটা ভিডিওতে তোমাদের প্রথম যে চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য, ওই চ্যাপ্টার থেকে সাজেশন ভিডিও নিয়ে এসেছি। ওই ভিডিওটা যারা দেখোনি তাই সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। আর এই পিডিএফগুলো যদি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং বংবাইলের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওখানে তোমাদেরকে আমি পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। দেখো, তোমাদের অনেক টাইপসের এমসিকিউস 1 নম্বরের প্রশ্ন পড়ে, এমনি প্রশ্ন উত্তর পড়ে, এমসিকিউস টাইপের থাকে, শূন্যস্থান পূরণ থাকে, স্তম্ভ মেলানো থাকে। তো এত টাইপসে দেওয়া সম্ভব হয়নি, তবুও যে জায়গাগুলো থেকে তোমাদের বেসিক প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন উত্তর কিছু সাজিয়েছি এই সিরিজে। এছাড়া 2 নাম্বার, 5 নাম্বারের কোশ্চেনগুলো যেগুলো রয়েছে এইগুলো করলেই তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। তো দেরি না করে ক্লাসটা আজকে স্টার্ট করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তোমাদের লাইক, শেয়ার, কমেন্টই কিন্তু আমাকে মোটিভেশন যোগায় তোমাদের জন্য এরকম নতুন নতুন সাজেশন সিরিজের ভিডিও আনার জন্য। তো দেখো, জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টারটা থেকে প্রথমে যে 1 নম্বরের প্রশ্নগুলো রয়েছে 60খানা প্রশ্ন, এই প্রশ্নগুলো আগে দেখে নিই। চলো দেখো, এখানে রয়েছে দৈনিক মূত্রের মাধ্যমে কত পরিমাণ জল দেহ থেকে নির্গত হয়ে যায়। এখানে যেটা উত্তর হয়ে যাবে, দেখো উত্তরটা দেওয়া রয়েছে 1500 ml বা 1.5 লিটার। তো এখানে তোমাদের আমি শুধুমাত্র দৈনিক মূত্রের মাধ্যমে কতটা জল নির্গত হয় সেটা দিয়েছি। তোমরা এখানে ঘামের মাধ্যমে কতটা জল নির্গত হয়, নিঃশ্বাসের মাধ্যমে, মলের মাধ্যমে কতটা জল নির্গত হয়, আর প্রতিদিন আমাদের কত পরিমাণ জল গ্রহণ করা দরকার, এই কোশ্চেনগুলো এখান থেকে করে যাবে। এগুলো সত্য মিথ্যা হিসাবে বা তোমাদের শূন্যস্থান পূরণে এসেই থাকে এই ধরনের প্রশ্নগুলো। এরপরে রয়েছে দেখো, 2টি জৈব অ্যাসিডের নাম লেখো। এবার তোমরা যখন অ্যাসিড পড়বে, অ্যাসিড কাকে বলে অবশ্যই পড়বে, অ্যাসিডের বৈশিষ্ট্য। এবার তোমাদের অ্যাসিডের মধ্যে জৈব অ্যাসিড রয়েছে, তারপরে তোমাদের অজৈব অ্যাসিড রয়েছে, তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড, এইগুলো তোমরা অবশ্যই ভালো করে এদের উদাহরণগুলো ভালো করে দেখে যাবে। এখানে দেখো জৈব অ্যাসিডের মধ্যে জৈব অ্যাসিড কোনগুলোকে বলা হয়, যে সমস্ত অ্যাসিড জীবদেহ থেকে জীবদেহে উৎপন্ন হয় তাদেরকে জৈব অ্যাসিড বলা হয়। এবং জীবদেহে যে সমস্ত অ্যাসিড উৎপন্ন হয় তাদের মধ্যে অন্তত একটা কার্বক্সিল বর্গ থাকতেই হবে সেই অ্যাসিডের মধ্যে। তো এর মধ্যে দেখো ম্যালিক অ্যাসিড আর অক্সালিক অ্যাসিড কিন্তু জৈব অ্যাসিডের উদাহরণ। এরপরে রয়েছে দেখো একটি তীব্র ক্ষারের নাম লেখো। এবার তোমরা যখন ক্ষার পড়বে, ক্ষার কাকে বলে, ক্ষারের বৈশিষ্ট্য, তীব্র ক্ষার কোনগুলো, মৃদু ক্ষার কোনগুলো, এদের উদাহরণগুলো পড়বে। তীব্র ক্ষারের মধ্যে তোমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, NaOH। এরপরে রয়েছে ক্ষারীয় মাধ্যমে কোন উৎসেচক ভালো কাজ করে, ট্রিপসিন হয়ে যাবে উত্তর। এরপরে রয়েছে দেখো একটি ক্ষারীয় লবণের নাম লেখো। ক্ষারীয় লবণের নাম লেড নাইট্রেট। এবার তোমরা যখন লবণ পড়বে, লবণ কাকে বলে অবশ্যই পড়বে। এবার লবণের মধ্যে তোমাদের 3 ধরনের লবণ দেখতে পাওয়া যায়, প্রশম লবণ আর আম্লিক লবণ, ক্ষারীয় লবণ। এদের প্রত্যেকের উদাহরণগুলো পড়ে যাবে। এছাড়া জীবদেহে লবণের কি ভূমিকা রয়েছে এটাও পড়বে। এরপরে রয়েছে দেখো শর্করার সরলতম রূপ কি। এবার শর্করা যখন পড়ছো, শর্করার যে গঠন কেমন, তাদের কোন কোন উপাদান দিয়ে কোন কোন উপাদান কি অনুপাতে থাকে, জীবদেহে শর্করার কি ভূমিকা রয়েছে, শর্করা কয় প্রকার, কি কি, এগুলো পড়বে। তো এখানে দেখো শর্করার সরলতম রূপ কি হয়েছে, গ্লুকোজ। গ্লুকোজ কিন্তু শর্করার সরলতম রূপ। এরপরে রয়েছে শর্করাতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত কত থাকে, 1:2:1 অনুপাতে থাকে। এটা একটা উদাহরণ দিলে আমরা দেখতে পাবো, এই যে গ্লুকোজের সংকেত C6H12O6। এখানে দেখো 1:2:1 অনুপাতেই কিন্তু কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন রয়েছে। এটা সরল শর্করার অনুপাত। সরল শর্করাতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই অনুপাতেই থাকে। এরপরে রয়েছে দেখো প্রোটিনের গঠনগত এককের নাম কি। প্রোটিনের গঠনগত একক অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর পেপটাইড বন্ধনী দিয়ে যুক্ত হয়ে প্রোটিন চেন গঠন করে। এবার তোমরা এখানে অ্যামাইনো অ্যাসিডের গঠনটা পড়তে পারো। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামিনো গ্রুপ থাকবে, আর একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, আর একটা হাইড্রোজেন থাকবে, আর একটা আর গ্রুপ থাকবে। এই আর সমান যা কিছু হতে পারে এখানে, হাইড্রোজেন হতে পারে, বা হচ্ছে গিয়ে তোমাদের মিথেন হতে পারে, এরকম যা কিছু এখানে বসতে পারে। তো এর উপর ভিত্তি করে অ্যামাইনো অ্যাসিড 20 প্রকারের হয়।
এখানে দেখো এর পরের কোশ্চেনটাতেই দিয়েছি অ্যামাইনো অ্যাসিডের সংকেত। দেখো যেটা আমি এক্ষুনি এঁকেছিলাম গঠনটা, ওইটাই এখানে দেওয়া রয়েছে সংকেত রূপে। এটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত RCH NH2 COOH, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামিনো গ্রুপ আর একটা কার্বক্সিলিক গ্রুপ থাকে, এটা মনে রাখবে। এর পরে রয়েছে দেখো জীবদেহে কটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড রয়েছে। 8টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড রয়েছে। অ্যামাইনো অ্যাসিডগুলি পরস্পর ড্যাশ বন্ধনী দিয়ে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে, পেপটাইড বন্ধনী দিয়ে যুক্ত হয়। এরপরে রয়েছে দেখো কোন অ্যামাইনো অ্যাসিড থেকে থাইরক্সিন ও অ্যাড্রিনালিন হরমোন উৎপন্ন হয়? টাইরোসিন থেকে। এরপরে তোমাদের যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম পড়বে, জীবদেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা এমনি অ্যামাইনো অ্যাসিডের কী কী ভূমিকা রয়েছে সেগুলো পড়বে। এরপরে রয়েছে দেখো আরএনএতে উপস্থিত পিরিমিডিন বেসগুলোর নাম। দেখো আমাদের নাইট্রোজেন বেস দু ধরনের পাওয়া যায়, ডিএনএ আর আরএনএতে, পিউরিন বেস আর পিরিমিডিন বেস। এর মধ্যে পিউরিন বেস কোনগুলো, পিরিমিডিন বেস কোনগুলো, ডিএনএতে কোন কোন পিউরিন বেস পাওয়া যায়, আরএনএতে কোন কোন পিউরিন বেস, আরএনএতে কোন কোন পিরিমিডিন বেস পাওয়া যায়, এগুলো পড়ে রাখবে। দেখো ডিএনএতে পিরিমিডিন বেস পাওয়া যায় সাইটোসিন আর ইউরাসিল, আরএনএতে, আর ডিএনএতে পাওয়া যায় সাইটোসিন আর থাইমিন। আর যেটা পিরিমিডিন বেস রয়েছে অ্যাডেনিন আর গুয়ানিন। এই অ্যাডেনিন গুয়ানিন আরএনএতেও পাওয়া যায়, ডিএনএতেও পাওয়া যায়। আর শুধুমাত্র এই সাইটোসিন থাইমিন ডিএনএতে পাওয়া যায়, আর সাইটোসিন ইউরাসিল আরএনএতে পাওয়া যায়, পিরিমিডিন বেস। তো এইগুলো একটু খেয়াল রাখবে। আর যখন এরা যুক্ত হয় তখন এ অর্থাৎ অ্যাডেনিন ডবল হাইড্রোজেন বন্ড দিয়ে থাইমিনের সঙ্গে যুক্ত হয়, আর গুয়ানিন ট্রিপল হাইড্রোজেন বন্ড দিয়ে সাইটোসিন অথবা ইউরাসিলের সঙ্গে যুক্ত হয়। এইগুলো ডিএনএ আরএনএর গঠনের মধ্যে রয়েছে, বা তোমাদের নাইট্রোজেনাস বেসের মধ্যে রয়েছে, এগুলো পড়ে রাখবে। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। এরপরে রয়েছে দেখো নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত হয়? পেন্টোজ, শর্করা, নাইট্রোজেন বেস ও ফসফেট, এই 3টা পদার্থ নিয়ে নিউক্লিওটাইড গঠিত হয়। এরপরে রয়েছে দেখো 1 গ্রাম শর্করার জারণে কত পরিমাণ শক্তি পাওয়া যায়? 1 গ্রাম শর্করার জারণে 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এর পরের কোশ্চেনটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে, মানুষের রক্তে উপস্থিত কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা। আচ্ছা, কোলেস্টেরল কি এটা তার আগে তোমাদেরকে জানতে হবে। মানবদেহে যে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, অর্থাৎ মানুষের রক্তে যে গুরুত্বপূর্ণ ফ্যাট বা স্টেরল পাওয়া যায় সেটাকে কোলেস্টেরল বলা হয়। এই কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? দেখো 150 থেকে 250 মিলিগ্রাম, হ্যাঁ, পার ডিএল। পার ডিএল মানে, এখানটা পার ডিএলটা আমি দিইনি, পার ডিএল মানে 100 ml রক্তে তোমাদের এই পরিমাণ 100 থেকে 250 মিলিগ্রাম পর্যন্ত কোলেস্টেরল থাকলে সেটা রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা। তার থেকে বেশি থাকলে তার কিন্তু বিভিন্ন ধরনের রোগ লক্ষণ প্রকাশ পায়। এরপরে রয়েছে দেখো 1 গ্রাম ফ্যাটের জারণে কত পরিমাণ শক্তি পাওয়া যায়? 1 গ্রাম ফ্যাটের জারণে 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এরপরে রয়েছে এটিপি এর পুরো নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে বারে বারেই আসে। এটিপি, ডিএনএ, আরএনএ এগুলোর ফুল ফর্ম ভালো করে পড়ে রাখবে। এছাড়া এএমপি, এটিপি এর ফুল ফর্ম তাহলে কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, টি ফর ট্রাই আর পি ফর ফসফেট। আর এএমপি মানে অ্যাডিনোসিন মনোফসফেট। এগুলো রিলেট করে করে পড়ে রাখবে, তাহলে মনে থাকবে। অ্যাডিনোসিন অর্থাৎ অ্যাডেনিনের সঙ্গে যখন একটা ফসফেট যুক্ত থাকে তখন সেটাকে অ্যাডিনোসিন মনোফসফেট বলা হয়, আর অ্যাডেনিনের সঙ্গে যখন 3টা ফসফেট গ্রুপ যুক্ত থাকে সেটাকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি বলা হয়। এই এটিপি কিন্তু আমাদের শরীরে শক্তির যোগান দেয়। আমাদের শরীরে যত সমস্ত কাজকর্ম হয় সেই সমস্ত কাজের জন্য যে শক্তি, প্রয়োজনীয় শক্তি যোগান দেয় এটিপি। এরপরে রয়েছে দেখো ভিটামিনকে অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান রূপে অভিহিত করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হপকিন্স। এবার যখন তোমরা এই ভিটামিন পড়বে, ভিটামিন প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী লুনিন। তিনি পর্যবেক্ষণ করেছিলেন যে প্রয়োজনীয় সব রকম খাদ্য গ্রহণ করা সত্ত্বেও খাদ্যে কোনো বিশেষ উপাদান যেগুলো অভাব থাকার জন্য দেহের স্বাভাবিক পুষ্টি আর বৃদ্ধি ব্যাহত হয়। কিন্তু তিনি এর নামকরণ করেননি। পরবর্তীকালে বিজ্ঞানী হপকিন্স এই খাদ্য উপাদানটাকে অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান রূপে অভিহিত করেছিলেন, এবং 1912 খ্রিস্টাব্দে, এটাও ভালো করে জেনে রাখবে, 1912 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কাশ্মীরি ফ্রাঙ্ক এই পদার্থটির নামকরণ করেন ভাইটামাইন।
পরে সেখান থেকে ইটা বাদ দিয়ে ভিটামিন শব্দটি এসেছে। ভিটামিনকে কিন্তু খাদ্যপ্রাণও বলা হয়। এটাও পরীক্ষাতে তোমাদের প্রচুর আসে যে কোন পদার্থকে খাদ্যপ্রাণ বলা হয় বা কোন উপাদানকে খাদ্যপ্রাণ বলা হয়, ভিটামিনকে। তো এখানে তোমাদের ভিটামিনের প্রকারভেদগুলো ভালো করে পড়বে, ভিটামিনের বৈশিষ্ট্য। দেখো এখানে রয়েছে ভিটামিন এ এর প্রোভিটামিনের নাম লেখো। আচ্ছা, প্রোভিটামিন কাকে বলা হয়? যে সমস্ত পদার্থ থেকে কোনো ভিটামিন সংশ্লেষিত হয় তাকে প্রোভিটামিন বলা হয়। যে সমস্ত জৈব যৌগ থেকে প্রাণীদেহে ভিটামিন উৎপন্ন হয় তাদেরকেই প্রোভিটামিন বলা হয়। প্রোভিটামিন দেখো, ভিটামিন এ এর প্রোভিটামিন বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ সংশ্লেষিত হয়। আরেকটা রয়েছে দেখো আর্গোস্টেরল। আর্গোস্টেরল, এই আর্গোস্টেরল থেকে আমি তোমাদেরকে কিন্তু ডিটেলসে ওই একটাই ক্লাসে তোমাদেরকে ডিটেলসে এক একটা অধ্যায় আলোচনা করে যাওয়ার চেষ্টা করছি। তোমরা একটু মন দিয়ে ধৈর্য ধরে ক্লাসটা শোনো, তোমাদের কিন্তু হেল্পফুল হবে এই ক্লাস থেকে, অনেক হেল্পফুল হবে তোমরা। দেখো এখানে আর্গোস্টেরল, এই যে প্রোভিটামিন থেকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়, ভিটামিন ডি। আর যেটা হচ্ছে গিয়ে বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ সংশ্লেষিত হয়। তাহলে ভিটামিন ডি এর প্রোভিটামিন আর্গোস্টেরল আর ভিটামিন এ এর প্রোভিটামিন বিটা ক্যারোটিন। এরপরে রয়েছে দেখো একটি সিউডো ভিটামিনের নাম লেখো। সিউডো ভিটামিন কাদেরকে বলা হয়? যে সমস্ত ভিটামিনের গঠন ভিটামিনের অনুরূপ, মানে ভিটামিনের মতোই দেখতে কিন্তু ভিটামিনের মতন গুণসম্পন্ন নয়, ভিটামিনের কাজ এরা করতে পারে না, তো এদেরকে সিউডো ভিটামিন বা ছদ্ম ভিটামিন বলা হয়। একটা সিউডো ভিটামিনের নাম দেখো এখানে দেওয়া হয়েছে মিথাইল কোবালামিন। এই মিথাইল কোবালামিন ভিটামিন বি12 এর তোমাদের সিউডো ভিটামিন। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিনের যে সিউডো ভিটামিন মিথাইল কোবালামিন। একটু আমি ডিটেলসে বলে যাচ্ছি, তোমরা কিন্তু পয়েন্টগুলো খেয়াল রাখবে। এরপরে রয়েছে দেখো কোন ভিটামিন অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে? এটা ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ক্যালসিফেরল আমাদের যে অন্ত্রে ক্যালসিয়াম আর ফসফরাস শোষণে সাহায্য করে। এরপরে রয়েছে, আচ্ছা ভিটামিনের অভাবজনিত রোগটা এখানে বলে দিই। প্রত্যেকটা ভিটামিনের অভাবজনিত রোগ ভালো করে পড়বে। ভিটামিন এ এর অভাবে রাতকানা, ফিনোডার্মা, জেরপ্থ্যালমিয়া, এই ধরনের কেরাটোম্যালসিয়া, বিটট স্পট, এই ধরনের রোগগুলো দেখা যায়। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ আর বড়দের অস্টিওম্যালাসিয়া রোগ হয়। এরপরে রয়েছে দেখো কোন ভিটামিনকে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয়? নিয়াসিনকে বলা হয় পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর, কারণ এই নিয়াসিন ভিটামিন পেলেগ্রা রোগ প্রতিরোধে সাহায্য করে, সেই জন্য নিয়াসিনকে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয়। এই যে পেলেগ্রা রোগ, পেলেগ্রা রোগকে 4D ডিজিজ বলা হয়। 4D এর 4টা ডি, এর 4টা ডি এর ফুল ফর্ম হলো, দেখো এগুলো মনে রাখবে একটু, ডার্মাটাইটিস, ডার্মাটাইটিস, ডিমেনশিয়া, আর ডার্মাটাইটিস, ডিমেনশিয়া, ডায়রিয়া আর ডেথ। তো এই 4টা পর্যায় দেখা যায় তোমাদের এর পেলেগ্রার, এই 4টা পর্যায় দেখা যায়, যেখানে ডার্মাটাইটিস অর্থাৎ চর্মরোগ হয়, ডিমেনশিয়া ঘুম ঘুম ভাব বা তন্দ্রাচ্ছন্ন দেখা যায়, ডায়রিয়া দেখা যায়, আর শেষ পর্যন্ত রোগীর মৃত্যু হয়। এই 4টা পর্যায় দেখা যায় বলে পেলেগ্রা রোগকে কিন্তু 4D ডিজিজ বা 3D ডিজিজ বলা হয়। আর এটা নিয়াসিনের অভাবে হয়, আর নিয়াসিনকে সে কারণে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয়। এরপরে রয়েছে দেখো কোন ভিটামিন স্কার্বি রোগ প্রতিরোধ করে? এটা ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এই প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম আর এদের অভাবে কি রোগ হয় এটা ভালো করে পড়ে রাখবে। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম, আর এর অভাবে স্কার্বি রোগ হয়। স্কার্বি রোগে কি হয়? দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে। দেখো 26-এর প্রশ্ন দিয়েছে কোন মৌলের অভাবে থাইরক্সিন হরমোন গঠিত হয় না? এটা হয়ে যাবে আয়োডিন। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, কারণ এই যে থাইরক্সিন হরমোন খরিত হতে পারে না আয়োডিনের অভাবে, তখন কিন্তু গলগণ্ড রোগ দেখা যায়। আর এটা পাহাড়ি এলাকার মানুষদের মধ্যে বেশি দেখা যায়। কোন মৌলের অভাবে স্নায়ু ও পেশির কার্যক্ষমতা হ্রাস পায়? পটাশিয়াম। এরপরে রয়েছে কোন মৌলের অভাবে দন্তক্ষয় রোগ হয়? এটা ফ্লুওরিন। যে
আচ্ছা, তোমাদের খনিজ মৌল দু ধরনের রয়েছে। একটাকে বলা হয় মেজর এলিমেন্ট বা অতিমাত্রিক মৌল বা মাইক্রো এলিমেন্ট। আরেকটা রয়েছে মাইনর এলিমেন্ট বা ট্রেস এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌল। এই মৌলগুলোর উদাহরণগুলো পড়ে রাখবে। যেগুলো মেজর এলিমেন্ট বা মাইক্রো এলিমেন্ট যেগুলোকে বলা হয়, এগুলোর সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এগুলো রয়েছে। আর যেগুলো ট্রেস এলিমেন্ট লোহা, তামা, দস্তা, বোরন, ফ্লোরিন, আয়োডিন এগুলো। তো এরপরে রয়েছে কোন ভিটামিনের অভাব, কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে। আমাদের কোনো জায়গায় কেটে গেলে সেখান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে। ভিটামিন কে রাসায়নিক নাম ভাইলোকুইনন। এরপরে রয়েছে দেখো, আয়রনের অভাবে কোন রোগ সৃষ্টি হয়। আয়রনের অভাবে রক্তাল্পতা রোগ দেখা যায়। এরপরে রয়েছে সজীব কোষ দেখেছিলেন কোন বিজ্ঞানী। বিজ্ঞানী লিউয়েন হক সর্বপ্রথম সজীব কোষ দেখেছিলেন 1674 খ্রিস্টাব্দে। আর প্রথম কোষ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। তিনি যে কোষটা দেখেছিলেন সেই কোষ ছিল মৃত কোষ। তিনি 1665 খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেছিলেন। পরবর্তীকালে বিজ্ঞানী লিওয়েন হক 1674 খ্রিস্টাব্দে সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন। এরপরে রয়েছে দেখো ইলেকট্রন আণুবীক্ষণ যন্ত্রে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কোন বিজ্ঞানী। বিজ্ঞানী নল ও রুস্কা। এটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো কোষ পর্দার তরল মোজাইক মডেল আবিষ্কার করেন কোন বিজ্ঞানী। সিঙ্গার ও নিকলসন। আচ্ছা, কোষ পর্দা, এই কোষ পর্দাকে প্লাজমা পর্দা নাম দিয়েছিলেন বিজ্ঞানী প্লোই। আর কোষ পর্দার নামকরণ করেছিলেন, কোষ পর্দার আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী নাগেলি ও ক্রামার। কোষ পর্দা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী নাগেলি ও ক্রামার। কোষ পর্দাকে প্লাজমা পর্দা রূপে অভিহিত করেছিলেন বিজ্ঞানী প্লোই। কোষ পর্দার মডেলের দুটো মডেল বিখ্যাত। এর মধ্যে একক পর্দা মডেল দিয়েছিলেন বিজ্ঞানী রবার্টসন। আর যেটা ছিল প্রোটিন লিপিড প্রোটিন ত্রিস্তরীয় আবরণ, যেটাকে একক পর্দা রূপে অভিহিত করা হয়। আর বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন থেকে 1972 খ্রিস্টাব্দে এই তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেলটি আবিষ্কার করেছিলেন। এরপরে রয়েছে দেখো কোষ প্রাচীরের প্রধান উপাদান কি। এটা হয়ে যাবে সেলুলোজ। একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম রাইবোজোম। আচ্ছা, তোমাদের এখানে যত কোষীয় অঙ্গাণু রয়েছে তার মধ্যে কোনগুলো একক পর্দা বেষ্টিত, কোনটা দ্বিএকক পর্দা বেষ্টিত, কোনগুলো পর্দাবিহীন, এগুলো ভালো করে পড়ে রাখবে। এরপরে রয়েছে দেখো দুটি দ্বিএকক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণুর নাম প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া। কোষের মস্তিষ্ক বলা হয় কোন কোষীয় অঙ্গাণুকে। নিউক্লিয়াসকে বলা হয়। নিউক্লিয়াসকে কেন কোষের মস্তিষ্ক বলা হয় এটাও পড়ে রাখবে, পরীক্ষা অনেক সময়ই আসে কোন কোষীয় অঙ্গাণুকে কেন কোষের মস্তিষ্ক বলা হয়। তো এরপরে রয়েছে দেখো 2 নম্বরের প্রশ্নে আসতে পারে কোন কোষীয় অঙ্গাণুতে ফ্যাটি অ্যাসিডের বিটাচারণ ঘটে। মাইটোকন্ড্রিয়াতে। কোন বিজ্ঞানী সর্বপ্রথম প্লাস্টিড নামকরণ করেন। বিজ্ঞানী হেকেল। আচ্ছা, প্লাস্টিড কয় প্রকারের হয়। 3 প্রকারের হয়। ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড ফুল ফলে বর্ণ ধারণ করতে সাহায্য করে। ক্লোরোপ্লাস্টিড ক্লোরোফিল সংশ্লেষ করে, যেখান থেকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন হয়। আর যেটা লিউকোপ্লাস্টিড বিভিন্ন ধরনের খাদ্য সঞ্চিত রাখে। এর মধ্যে অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরন প্লাস্ট আর প্রোটিওপ্লাস্ট রয়েছে। এরপরে রয়েছে দেখো কোয়ান্টোজোম দানা কোথায় থাকে। কোয়ান্টোজোম দানা থাকে থাইলাকয়েডে। এরপরে রয়েছে এলাইওপ্লাস্ট কি, যে লিউকোপ্লাস্টিডে ফ্যাট জাতীয় খাদ্য জমা থাকে তাকে এলাইওপ্লাস্ট বলা হয়। এরপরে রয়েছে কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়। লাইসোজোমকে। লাইসোজোমে প্রায় 40 প্রকারের আর্দ্র বিশ্লেষক বা হাইড্রোলাইটিক আর্দ্র বিশ্লেষক বা হাইড্রোলাইটিক উৎসেচক রয়েছে। তো সেই কারণে কিন্তু আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকার জন্য কোনো কোষ যদি জরাজীর্ণ হয়ে পড়ে, তার কাজ ঠিকঠাক মতো না চলে, সেই সময় এই যে লাইসোজোমের মধ্যে থাকা এই 40 ধরনের যে আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে, লাইসোজোম থেকে এই উৎসেচকগুলো বেরিয়ে আসে এবং ওই কোষটাকে নষ্ট করতে সাহায্য করে। তো সেই কারণে যে কোষে থাকে সেই কোষকেই নষ্ট করে ফেলে বলে এটাকে বলা হয় আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। এই কোশ্চেনটাও পরীক্ষাতে আসে কোন কোষীয় অঙ্গাণুকে কেন আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। 2 নম্বরের প্রশ্নের জন্য এগুলো রেডি করে রাখবে। প্রোটিন ফ্যাক্টর বলা হয় ড্যাশকে। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টর বলা হয়। কোন কোষীয় অঙ্গাণু প্রাণী কোষে বেমতন্তু গঠন করে। সেন্ট্রোজোম। এরপরে রয়েছে মূল ও কাণ্ডের অগ্রভাগে কোন কলা দেখা যায়। ভাজক কলা। উদ্ভিদ কলা 2 ধরনের হয়, স্থায়ী কলা ভাজক কলা আর স্থায়ী কলা।
এবার স্থায়ী কলার মধ্যে তোমাদের রয়েছে সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলার মধ্যে প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা আর এগুলো রয়েছে। আর যেটা জটিল স্থায়ী কলা তার মধ্যে জাইলেম, ফ্লোয়েম এগুলো রয়েছে। তো এইগুলো ভালো করে কলা কাকে বলা হয়, কলার প্রকারভেদ, উদ্ভিদ কলা কয় প্রকার, প্রাণী কলা কয় প্রকার, এগুলো ভালো করে করে রাখবে। এরপরে রয়েছে দেখো ব্যক্তবীজী গুপ্তবীজী উদ্ভিদের নালিকা বান্ডিলে কোন কলা দেখা যায়, পার্শ্বস্থ ভাজক কলা বা ক্যাম্বিয়াম। কোন প্রকার সরল স্থায়ী কলার কোষগুলি মৃত হয়, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। সরল স্থায়ী কলার মধ্যে তিন ধরনের দেখা যায়। হচ্ছে সরল স্থায়ী কলা তিন প্রকারের হয়। তার মধ্যে একমাত্র এই স্ক্লেরেনকাইমা এটা কিন্তু এর মধ্যে যে কোষগুলো থাকে এগুলো মৃত। এরপরে রয়েছে জাইলেম কলার সজীব উপাদান কোনটি, এটা জাইলেম প্যারেনকাইমা। জাইলেম কলার যে উপাদান, চারটা উপাদান থাকে, তার মধ্যে একমাত্র জাইলেম প্যারেনকাইমা সজীব, বাকিগুলো সব মৃত উপাদান। এরপরে রয়েছে দেখো যৌগ কলা ভ্রূণের কোন স্তর থেকে উৎপন্ন হয়, মেসোডার্ম স্তর থেকে উৎপন্ন হয়। ভ্রূণের তিনটা স্তর, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। এই মেসোডার্ম স্তর থেকে ভ্রূণের যৌগকলা উৎপন্ন হয়। সে কারণে আর এই যৌগকলা থেকে কিন্তু আমাদের ব্লাড, হাড় এগুলো সৃষ্টি হয়। তো সেই কারণে এগুলোও কিন্তু ভ্রূণের মেসোডার্ম থেকেই উৎপন্ন হয়। এবার রয়েছে পেশি কোষের সাইটোপ্লাজম কি নামে পরিচিত, সার্কোপ্লাজম নামে পরিচিত। প্রচুর আসে পরীক্ষাতে এই কোশ্চেনগুলো। স্নায়ু কোষের ড্যাশ নিষ্ক্রিয় থাকে, স্নায়ু কোষের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে। এরপরে রয়েছে প্রাপ্তবয়স্ক লোকের যকৃতের ওজন কত, প্রায় 1.5 কেজি। মানবদেহে অবস্থিত বৃহত্তম গ্রন্থি কোনটি, বৃহত্তম গ্রন্থি বা বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি যা দিক এটা যকৃৎ হবে। যকৃতের ড্যাশ কোষ রোগ জীবাণুদের ধ্বংস করে, কুফার কোষ। এরপরে রয়েছে দেখো মস্তিষ্কের কোন অংশ প্রাণীদেহে ভারসাম্য রক্ষা করে, লঘু মস্তিষ্ক। এগুলো পরীক্ষাতে আসে প্রচুর। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, সুষুম্না কাণ্ড। এরপরে রয়েছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে দুটো অংশ মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডের মধ্যে সুষুম্না কাণ্ড প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। প্রাণীদের চিন্তা, বুদ্ধি, স্মৃতি ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করেন কোন অংশ, গুরু মস্তিষ্ক। এরপরে বলেছে ড্যাশ দেহের লবণ ও জলের ভারসাম্য বজায় রাখে, এটা হয়ে যাবে বৃক্ক। এরপরে রয়েছে লাস্ট কোয়েশ্চেন 1 নম্বরের প্রশ্নের মধ্যে বৃক্ক ও থেকে ক্ষরিত হয় এমন দুটি হরমোনের নাম লেখো, রেনিন আর এরিথ্রোপয়েটিন। এখানে যে 60খানা প্রশ্ন দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এর সঙ্গে অনেক আমি এক্সট্রা ইনফরমেশন দিয়ে অনেক কোশ্চেন আলোচনা করে দিলাম। তোমরা কোশ্চেনগুলো ভালো করে বুঝে নিও। আর এই কোশ্চেনগুলো রেডি করো, প্র্যাকটিস করো ভালো করে। এরপরে রয়েছে দেখো 2 নম্বরের প্রশ্নগুলো। 2 নম্বরের প্রশ্নগুলো আমি উত্তর বলবো না, শুধু প্রশ্নগুলো বলে যাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো জীবদেহে জলের গুরুত্ব লেখো, ক্ষার কয় প্রকার ও কি কি, কাকে বলে করবে, প্রতি প্রকারের উদাহরণ দাও। এরপরে দেওয়া হয়েছে লবণ কাকে বলা হয়, লবণের উদাহরণ দাও। এগুলো ভালো করে করবে। এরপরে রয়েছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, উদাহরণ দাও। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, মানবদেহে 4টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এদের নামগুলো করবে। এরপরে রয়েছে দেখো অ্যামাইনো অ্যাসিড পুল কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যামাইনো অ্যাসিড পুল কি, অ্যামাইনো অ্যাসিডের রাসায়নিক গঠনটি লেখো। রাসায়নিক গঠনটা আমি প্রথম দিকে দেখিয়েছিলাম, সেটাই হবে। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়, লবণ ও জল উৎপন্ন হয়। ডিএনএ ও আরএনএ এর পার্থক্য লেখো। আচ্ছা, পার্থক্য যখন লিখবে আগের যে ক্লাস সেখানেও বলেছিলাম, আবার বলে দিচ্ছি, যারা বিগিনার্স রয়েছে তাদের জন্য বলে দিচ্ছি। দেখো ডিএনএ আর আরএনএ এর দুটো যখন পার্থক্য লিখবে 2 নম্বরের জন্য 4টে পার্থক্য দিবে। আর অবশ্যই 3টে ঘর করবে, একটা ঘরে বিষয় থাকবে আর একটা ঘরে ডিএনএ আরএনএ। তো এইগুলো যেমন প্রথমে তোমরা নাইট্রোজেন বেস দিতে পারো, তারপরে ডিএনএ এর ফুল ফর্ম, পুরো নাম, ডিএনএ এর আরএনএ এর পুরো নাম, এইভাবে বিষয়গুলো দিয়ে পার্থক্যগুলো লিখবে, তাতে নাম্বার ভালো পাবে। যদি 4টা পয়েন্ট দাও 2 এ 2 পাবে। দেখো এরপর রয়েছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলা হয়, যে সমস্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে এক বা একের অধিক দ্বিবন্ধনী থাকে বা ডবল বন্ড থাকে তাদেরকে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলা হয়। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলা হয় এটা একটু জেনে রাখবে, যে 1 অণু গ্লিসারল আর 3 অণু ফ্যাটি অ্যাসিড যখন এস্টার বন্ধনী দিয়ে যুক্ত হয়ে ট্রাইগ্লিসারাইড গঠন করে তাকেই কিন্তু বলা হয় ফ্যাটি অ্যাসিড। এরপরে ফ্যাটি অ্যাসিডগুলো সাধারণত সম্পৃক্ত হয়, যে সমস্ত ফ্যাটি অ্যাসিড এক বন্ধনী দিয়ে যুক্ত সেগুলোকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলা হয়। আর যে সমস্ত ফ্যাটি অ্যাসিডে 1টা 2টো বা 3টে দ্বিবন্ধন দেখা যায় সেগুলোকে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলা হয়। এদের উদাহরণ করবে। এরপরে রয়েছে দেখো জীবদেহে শর্করার ভূমিকা লেখো, এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে রয়েছে অ্যান্টিভিটামিন কাকে বলা হয়, এদের উদাহরণ দাও।
অ্যান্টিভিটামিন কাদেরকে বলা হয়? যে সমস্ত ভিটামিন ভিটামিনের মতো গঠন কিন্তু এরা ভিটামিনের কাজে বাধা দান করে তাদেরকে বলা হয় অ্যান্টিভিটামিন। তো এই অ্যান্টিভিটামিনের উদাহরণ করতে পারো, যেমন থায়ামিন, ভিটামিন B1 এর অ্যান্টিভিটামিন পাইরিথায়ামিন। আবার রাইবোফ্ল্যাভিন এই ভিটামিনের আ আ যে অ্যান্টিভিটামিন গ্যালাক্টোফ্ল্যাভিন। এগুলো নাম উদাহরণ সহ ভালো করে করবে। এরপরে রয়েছে ট্রেস এলিমেন্ট কাকে বলা হয়? উদাহরণ দাও। ভিটামিন ডি এর রাসায়নিক নাম লেখো। এর অভাবে কি রোগ হয়? কোষ পর্দা, কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য যেভাবে লিখতে বলেছে ওইভাবে লিখবে। ক্রিস্টি কাকে বলা হয়? অক্সিজম দানা কি? এগুলো যখন লিখবে, যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভেতরের দিকে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো পর্দা গঠন করে, আঙুলের মতো গঠন সৃষ্টি করে, একে বলা হয় ক্রিস্টি। অবশ্যই এখানে ২ নম্বরের প্রশ্ন ছোট্ট করে ছবি দিয়ে দেবে, এইভাবে দেখিয়ে দেবে। তো এগুলোকেই ক্রিস্টি বলা হয়। যদি এভাবে কিন্তু দেখিয়ে ছোট্ট করে পেন্সিল দিয়ে যদি ছবি দেখিয়ে দিতে পারো, এখানে কিন্তু তোমরা ভালো নাম্বার পাবে। আর এই যে ক্রিস্টি রয়েছে, ক্রিস্টির ওপরে টেনিস র্যাকেটের বৃন্তের মতো ছোট ছোট দানা দেখা যায়, যেগুলোকে F1 দানা বা অক্সিজম বলা হয়, বা ফার্নান্ডেজ মোরান অধ একক বলা হয়। প্রচুর নাম রয়েছে এগুলোর। এরপরে রয়েছে দেখো, কোন কোষ সংজ্ঞাণুকে কেন কোষের শক্তিঘর বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ লেখো। জোন অফ এক্সক্লুশন কি? প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কি? কার্টহুইল মডেল কাকে বলা হয়? ভাজক কলার বৈশিষ্ট্যগুলি লেখো। অবশ্যই এখানে 4খানা বৈশিষ্ট্য, 4খানা 5খানা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। এগুলোতে 2 মার্কস পাওয়ার জন্য 2 মার্কসের জন্য 2টা বৈশিষ্ট্য লিখে ছেড়ে দেবে না। আমি তোমাদেরকে অবশ্যই বলবো চেষ্টা করবে কম করে 4টা, তার বেশি দিতে পারলেও ভালো। এরপর রয়েছে জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য লেখো। প্রাণীকলা কয় প্রকার ও কি কি? লিউকোপ্লাস্টিড কয় প্রকার ও কি কি? ত্বকের 2টি কাজ লেখো। অর্নিথিন চক্র কি? এটি কোথায় সম্পন্ন হয়? অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলা হয়? দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম ও কাজ। দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি প্লীহা। এরপরে প্লীহার কাজ লিখবে। এরপরে যোগকলা 2টি বৈশিষ্ট্য, কাজ লেখো। স্বরস্থায়ী কলা কয় প্রকার ও কি কি? এই এই ছিল 30খানা তোমাদের 2 নম্বরের প্রশ্নের সাজেশন। এই প্রশ্নগুলো করলেই তোমরা এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। এরপরে 5 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের এক একটা পুরো 5 থাকতে পারে, বা 2+3 এবারে বিভাজন করে থাকতে পারে। দেখো প্রশ্নগুলো, প্রোটোপ্লাজমের জৈব অজৈব উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। এখানে প্রোটোপ্লাজমের জৈব উপাদান কি কি রয়েছে? এবার জৈব উপাদানের প্রত্যেকটা সম্পর্কে ছোট ছোট করে আলোচনা করবে। জৈব উপাদানের মধ্যে কি কি থাকে প্রোটোপ্লাজমের মধ্যে? যেমন ধরো জল থাকে, অ্যাসিড থাকে, ক্ষার থাকে, লবণ থাকে। এগুলো সম্পর্কে ছোট্ট ছোট্ট করে আলোচনা করবে। সরি, যেগুলো বললাম ওগুলো সব অজৈব উপাদান। জল, অ্যাসিড, লবণ, ক্ষার এগুলো সব অজৈব উপাদান। আর জৈব উপাদানের মধ্যে থাকে তোমাদের শর্করা থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে। তো এইগুলো এবার ছোট ছোট করে এদের কাকে বলে, এদের প্রকারভেদগুলো ছোট ছোট করে ডিসকাস করে যাবে। 5 নম্বরের প্রশ্নে এগুলো যদি পুরোটা লিখতে পারো ভালো করে 5-এ 5 পেয়ে যাবে। এরপরে রয়েছে দেখো, নিউক্লিওটাইড কি এবং জীবদেহে নিউক্লিওটাইডের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এবার নিউক্লিওটাইড যখন কি তোমাদেরকে বলবে, অবশ্যই নিউক্লিওটাইড বলবে যে নিউক্লিওটাইড পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফেট সহযোগে গঠিত হয়। এবার পেন্টোজ শর্করার মধ্যে পেন্টোজ শর্করা 5টা কার্বন যুক্ত হয়। পেন্টোজ শর্করা আবার 2 প্রকার হয়, যেটা আরএনএতে থাকে রাইবোজ শর্করা, আর একটা ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে যেটা ডিএনএতে। নাইট্রোজেন বেস 2 ধরনের হয়, পিউরিন বেস, পিরিমিডিন বেস। পিউরিন বেসের মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন থাকে, আর পিরিমিডিন বেসের মধ্যে তোমাদের সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল থাকে। ফসফরিক অ্যাসিড ডিএনএ আর আরএনএতে একই ধরনের উপাদান থাকে। এই 3টে উপাদান নিয়ে তোমাদের নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। এটা পুরোটা যেভাবে বললাম এভাবে লিখবে। এরপরে জীবদেহে নিউক্লিওটাইডের কি কি ভূমিকা রয়েছে এটা লিখবে। মোটামুটি এভাবে লিখতে পারলে কিন্তু 5-এ 5 পাবে। এরপরে রয়েছে দেখো, প্রোটিনের শ্রেণীবিভাগ করো এবং জীবদেহে প্রোটিনের গুরুত্ব লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রোটিনের শ্রেণীবিভাগের মধ্যে তোমাদের যে সরল প্রোটিন রয়েছে, সংযুক্ত প্রোটিন আর লব্ধ প্রোটিন, এইগুলো প্রোটিনের ভাগগুলো করবে, উদাহরণ সহ সংজ্ঞা লিখবে। এরপরে
জীবদেহে প্রোটিনের কি কি গুরুত্ব রয়েছে সেগুলো ভালো করে লিখবে। 2+3 5-এ 5 পাবে। বৈশিষ্ট্য, ভিটামিনের বৈশিষ্ট্য লেখো। মানবদেহে ভিটামিনের ভূমিকাগুলি আলোচনা করো। এবারে ভিটামিনের বৈশিষ্ট্য লিখতে গেলে প্রথমে একটু ভিটামিন কাকে বলে দিয়ে দেবে, তারপরে ভিটামিনের বৈশিষ্ট্যগুলো লিখবে। এরপরে মানবদেহে ভিটামিনগুলির কি কি ভূমিকা রয়েছে। এবারে জলে দ্রবণীয় ভিটামিন, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, দু ধরনের ভিটামিন রয়েছে। এরপরে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন এ, ডি, কে, জলে দ্রবণীয় বি কমপ্লেক্স আর সি। এবার প্রত্যেকটা ভিটামিনের গুরুত্বপূর্ণ ভূমিকা যেগুলো জীবদেহে, সেগুলো লিখবে। এরপরে রয়েছে দেখো কোষ পর্দার গঠন ও কাজ লেখো। একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। একটা নিউক্লিয়াসের গঠনে কি কি থাকে, তার মধ্যে প্রত্যেকটা 4টা উপাদান থাকে নিউক্লিয়াসে। সেই 4টা উপাদান ছোট্ট ছোট্ট করে ডিসকাস করবে, ভালো করে পারলে ছবি দেবে। কারণ যে জায়গাগুলোতে ছবি দেওয়া জায়গা রয়েছে এগুলোতে ছবি দিতে পারলে কিন্তু ভালো নাম্বার পাবে। কোষ পর্দার গঠন ও কাজ যখন লিখতে বলবে ছোট্ট করে কোষ পর্দার গঠনের ছবি দিতে পারো। এরপরে রয়েছে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষের পার্থক্য। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, 5 নাম্বারের যেহেতু এখানে পার্থক্য দেওয়া রয়েছে, তোমরা এখানে কিন্তু চেষ্টা করবে 6-7টা পয়েন্ট দেওয়ার। অবশ্যই বিষয় দিয়ে দিয়ে লিখবে। এরপরে রয়েছে দেখো প্রাণী কোষ উদ্ভিদ কোষের পার্থক্য লেখো। দেওয়া রয়েছে এরপরে উদ্ভিদ কলা কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার কলার সংক্ষিপ্ত বর্ণনা দাও। এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব প্রশ্নগুলো ভালো করে খাতায় লিখে রেডি করো, এখন থেকে পড়াশুনো করো। আর একটা মাসও হাতে নেই তোমাদের, এখন থেকে যদি না পড়াশুনো করো পরীক্ষার সময় কিন্তু এত কোয়েশ্চেন কভার করতে পারবে না। স্নায়ুকলার বৈশিষ্ট্য ও কাজ লেখো। এরপরে রয়েছে দেখো অঙ্গ কাকে বলা হয়, মানবদেহে অবস্থিত 3টা গুরুত্বপূর্ণ অঙ্গের অবস্থান ও কাজ লেখো। এইভাবে আমি দিয়েছি, তোমাদের অঙ্গের নাম দিয়ে দিতে পারে যে এই অঙ্গে, যেমন ধরো বৃক্ক, মস্তিষ্ক, এদের অবস্থান, কাজ লেখো। এভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে। একটি আদর্শ উদ্ভিদ কোষে চিহ্নিত চিত্র অঙ্কন করো। এরপরে দেওয়া রয়েছে এর চিত্রর মধ্যে তোমাদের এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। প্রাণী কোষ, উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র, একটি আদর্শ নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো, খুবই গুরুত্বপূর্ণ। একটি মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র অঙ্কন করো। কোষ প্রাচীরের গঠন চিত্র সহ বর্ণনা করো। তো এই যে ইয়েগুলো, চিত্রগুলো তোমরা এখানে করতে পারো। আর এছাড়াও কোষ পর্দার যে ফ্লুইড মোজাইক মডেলের যে ছবিটা, ওটাও করতে পারো। তো এগুলো ছিল তোমাদের সাজেশান। তোমাদের সাজেশান কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আরও একবার বলছি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে পরের চ্যাপ্টার নিয়ে। তোমরা কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থেকো। আর চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। কারণ তোমাদের এই সময় ক্লাস 9 আর 10-এর সাজেশন সিরিজ চলছে। তোমরা এই সাজেশন সিরিজগুলো ফলো করলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। সেজন্য তোমরা যারা 9-10-এর স্টুডেন্ট রয়েছে তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে রেখো। আজকে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।